শিগগিরই প্রকাশ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়। রায় লেখা শেষ করেছেন ৬ বিচারপতি। সাবেক প্রধান বিচারপতির সাথে দ্বিমত একজনের, ৪ জন একমত। ট্রাক ট্রেন সংঘর্ষের কারণে চট্টগ্রামের সাথে সব ধরনের রেল চলাচল ৮ ঘন্টা বন্ধ ছিল। রেলওয়ের সময়সূচি বিপর্যয়ে চট্টগ্রাম সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ। কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে ৪ সদস্যের তদন্ত কমিটি। স্বাগত জানাচ্ছি সারাদিনে, আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদি। শিগগিরই প্রকাশ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায়। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের দেয়া পূর্ণাঙ্গ রায়ে দ্বিমত জানিয়ে মত দিয়েছেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া। একজন বাদে লেখা শেষ করেছেন অন্য বিচারকরা। ত্রয়োদশ সংশোধনী সংবিধানের সাথে সাংঘর্ষিক জানিয়ে গত বছরের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মাত্র ২ মিনিটে দেয়া রায়ের সংক্ষিপ্ত আদেশে বলা হয়, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আগামী ২টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। এ সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে বিদায়ী প্রধান বিচারপতি বা আপিল বিভাগের বিচারপতিদের বাদ দিয়ে জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কার, এমনকি সংবিধান সংশোধন করতে পারে বলেও জানানো হয় সংখ্যাগরিষ্ঠ বিচারকদের দেয়া ওই রায়ে। সে সময়কার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বাংলায় লেখা এই রায়ের ৩২০ পৃষ্ঠার চূড়ান্ত কপিটি আদালতে জমা দিয়েছেন গত মার্চে। জানা গেছে, আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চের বাকি ৬ জনের একজন ছাড়া এ রায়ের বিষয়ে সবার মতামত আর পর্যালোচনা দেয়া প্রায় শেষ। এই রায় দ্বিমত জানিয়ে ১৩৬ পৃষ্ঠার মতামত লেখা শেষ করেছেন বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া। আর এতে সম্মতি আছে আরেক বিচারপতি নাজমুন আরা সুলতানার। Justice Nazmur Sultana লেখেন না মানে he will agree with Justice Wahab. The judgment is with Justice S.K. Sinha. উনি লিখছেন, হ্যাঁ, উনি যদিও মাননীয় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সহিত একমত পোষণ করেছেন, কিন্তু উনি নিজে একটা জাজমেন্ট লিখছেন। ইমরান আলী কিছু পয়েন্টে একমত পোষণ করেছেন, আবার কিছু নিজস্ব মতামত দিয়েছেন। দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের তর্ক বিতর্কের কেন্দ্রবিন্দু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দেয়া রায় পূর্ণাঙ্গ আকারে খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে বলেও জানালেন সরকারের এই আইন কর্মকর্তা। সেপ্টেম্বরের ভিতরে অবশ্যই হবে, এটা আমি বলতে পারি। এরা সব লেখা হলে এটা ইট উইল অ্যাগেইন বি রোটেটেড, এটা আবার যেভাবে আসছে সেভাবেই যাবে, আবার চলে যাবে। উনি আবার দেখবেন কার কি আছে, উনি তখন অ্যামেন্ডও করতে পারেন কিছু, কারণ এটা ফাইনালিটি। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আমরা এখন তার সাথে কথা বলবো। জনাব হাফিজুর রহমান কার্জন, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আপনার কাছে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে রায়টি দিয়েছিল সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ, তো সেই রিপোর্টটি তো আপনি দেখলেন, তো পূর্ণাঙ্গ রায়তে এখনো প্রকাশ হয়নি। তো সংসদ এ বিষয়ে সংশোধনী এনে ফেলেছে। তো আসলে এই বিষয়টিতে পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ রায় হবে তখন কোনো ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে কিনা? এইটা নিয়ে বিভ্রান্তির সুযোগটা আসলে মানে বিষয়টাকে আমি যেভাবে দেখি যে ত্রয়োদশ সংশোধনীর মধ্যে আপনি প্রথমেই যেটা পাবেন সেটা হচ্ছে যে রায়ের প্রথম অংশ, মানে গত বছর মে মাসে যেটা প্রকাশিত হয়েছে আমরা শুধু কয়েকটা সংক্ষিপ্ত অংশটা পাচ্ছি, এবং তার মধ্যে প্রথম যে রায়ে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ত্রয়োদশ সংশোধনী অসাংবিধানিক, এবং তার যুক্তি হিসেবে সুপ্রিম কোর্টের যে বিচারক তারা বলছেন যে আপিলকারীরা যে যুক্তিটা দিয়েছিল যে অন্তর্বর্তীকালীন সময়ে যে সরকারটা থাকে তারা অনির্বাচিত, এবং অনির্বাচিত কোনো সরকার গণতন্ত্রের পরিপন্থী এবং সেই জন্য সংবিধানের পরিপন্থী এবং অসাংবিধানিক। এবং এই জায়গাটাতে ধরেন যে একটা যুক্তিগ্রাহ্য, কারণ পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে যদি আপনি দেখেন তাহলে পরে দেখবেন যে সেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট বলে কিছু নাই। যে সরকার ক্ষমতায় ছিল তাদের মেয়াদ শেষ হলে পরবর্তী ৩ মাসের মধ্যে কিংবা পরবর্তী ইলেকশনটা করে তারা পরবর্তী যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে, এবং ইলেকশন কমিশন নির্বাচনটাকে কন্ডাক্ট করবে। কিন্তু আমাদের এখানে আপনি দেখেন যে
ত্রয়োদশ সংশোধনীটা কেন প্রয়োজন হলো, হ্যাঁ, এবং সেই জায়গাটাতে যদি আপনি ধরেন যে উন্নত সব গণতান্ত্রিক ব্যবস্থায় এই 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 বিধানটাই কিন্তু রয়েছে, তো তত্ত্বাবধায়ক সরকারের বিধান কিন্তু নেই, এবং সেই জায়গাটাকে আমার যুক্তিগ্রাহ্য মনে হয়। কিন্তু দ্বিতীয় যে অংশ, যে প্রথমে ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক বলে তারপরে বলছে যে আরো দুটো টার্ম গভর্নমেন্টের অধীনে হতে পারে, সেটা কিন্তু বিতর্কিত। সুতরাং সেই জায়গাটাতে, এবং এখানে আমার কাছে মনে হয় যে রায়ের যে অংশটা আমরা গত বছর পেয়েছি, যে কোনো রায় ধরেন বড় একটা রায়, খুব যুগান্তকারী কোনো রায়, সেটা লিখতে একটু সময় যায়, কিন্তু অতি দীর্ঘ সময় যদি চলে যায় এবং তার মধ্যে আরেকটা সংশোধনী আমরা পেয়ে যাচ্ছি, তাতে করে কিছু জটিলতা হতেই পারে। আচ্ছা, তো আমরা দেখলাম যে আদালত, আমরা দেখলাম যে এই যে রায়টা মানে দিলেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে একটা অংশকে বলা হচ্ছে অসাংবিধানিক, কিন্তু আবার পরবর্তীতে বলা হচ্ছে যে দুটো নির্বাচন এনারা করতে পারবেন। এই যে বিতর্কিত বিষয়টা, এইটা আসলে কি বার্তা বহন করে, কি চিন্তা করে এটা করা হলো? যারা রায় দিয়েছেন মাননীয় বিচারপতি, তারা তাদের মতো করে যুক্তি দিয়েছেন। তারা প্রথম যে বলেছেন যে ত্রয়োদশ সংশোধনী অসাংবিধানিক, তার কারণটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেটা অনির্বাচিত, এবং দ্বিতীয়ত এসে তারা বলছেন যে তারপরেও আরো দুটো নির্বাচন হতে পারে, কারণ তার যুক্তি হিসেবে তারা বলছেন যে কোনো ধরনের নৈরাজ্য, কোনো ধরনের অরাজকতা যেন তৈরি না হয়, সেই জন্য আরো দুটো ইস্যুর কথা বলছেন, সেটা তাদের যুক্তি। কিন্তু একজন আইনের ছাত্র হিসেবে কিংবা সচেতন নাগরিক হিসেবে আমি তো এটার মধ্যে এক ধরনের বিভ্রান্তি, এক ধরনের কন্ট্রোভার্সি দেখি। যে আপনি যদি বলেই দেন যে কোনো একটা বিষয় আপনার অসাংবিধানিক, তাহলে আপনার কিন্তু সেটা কোনোভাবেই সেটাকে কন্টিনিউ করা উচিত না। কিন্তু আপনি পরবর্তীতে বলছেন যে এই দুটো টার্ম আপনার হতে পারে, সেজন্য তারা যুক্তিও দিচ্ছেন যে পরবর্তীতে কোনো যেন আপনার নৈরাজ্য তৈরি না হয়, কোনোভাবে যেন রাজনৈতিক দল, রাজনৈতিক পরিস্থিতি কোনো ধরনের কেওয়াস তৈরি না হয়, সেই জন্য তারা বলছেন পরবর্তী দুটো টার্ম হতে পারে। এবং এই জায়গাটাতে কিন্তু আমি নিজেও কিন্তু এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে কন্ট্রোভার্সি রয়েছে। তারা বলছেন সংঘাত এড়ানোর জন্য এই কাজটি করা, এই বিষয়টি করা যেতে পারে, এবং সংঘাত এড়ানোর কথা যদি বলা হয়, তাহলে পরে তো আমার আরো গভীরে যেতে হবে যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হয় না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমাদের এখানে কেন প্রয়োজন হচ্ছে? আমাদের রাজনীতিবিদরা একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে, এবং বিশ্বাস যদি তারা করতেন তাহলে পরে কিন্তু, এবং যে কোনো গণতান্ত্রিক দেশে আপনার কিন্তু মূল বিষয় হচ্ছে যে একটা শক্তিশালী নির্বাচন কমিশন থাকবে, তারা নির্বাচন কন্ডাক্ট করবে, তাহলে পরে তো আর আপনার অন্য কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, না, কিন্তু তারা বলতে চাচ্ছেন যে নিরাপত্তার সাথে এই জিনিসটা করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই রায়কে নিয়ে, এই বিভক্তি রায়ের কারণে মানে একটি দল তো সেটাকে আবার পুঁজি করছে, আবার সরকারি দল বলছে যেহেতু প্রথম অংশে বলেছে যে এই বিষয়টি বাতিল, এটি আর আনা যাবে না, তো নতুন করে কি আবার সংঘর্ষের অবস্থা তৈরি হলো না? সেটা তো হলোই, কারণ এই রায়টার মধ্য দিয়ে আপনার একটা কন্ট্রোভার্সির অবকাশ তো যারা রায়টা দিয়েছেন তারাই রেখে দিচ্ছেন। আপনি যদি বলেন যে এই জিনিসটা তত্ত্বাবধায়ক সরকারটা একদম অসাংবিধানিক, তাহলে তো আপনি এটাকে কোনোভাবে ফার্দার এটাকে নিয়ে আপনি চালু রাখতে পারেন না। কিন্তু আপনি আরেকটা যুক্তি দিয়ে বলছেন যে কোনো ধরনের কেওয়াস যেন না হয়, কোনো ধরনের নৈরাজ্য যেন না হয়, সেজন্য আরো দুটো টার্ম হতে পারে। হ্যাঁ, এবং সেখানে কিন্তু আপনার বিতর্কে আরো উস্কে দেয়া হচ্ছে। সংক্ষিপ্ত রায়ে যদি বিতর্ক উস্কে দেওয়া হয়, তাহলে পূর্ণাঙ্গ রায় যখন হবে তখন কি বিতর্কটা কোন জায়গায় গিয়ে ঠেকতে পারে বলে মনে হয়? যেভাবে চলছে সেভাবে চলবে। এবং আমি যেটা একটু আগেই বললাম যে আমার তো কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো প্রয়োজন হতো না যদি আমার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা পলিসি মেকার, তাদের মধ্যে যদি পারস্পরিক সহিষ্ণুতা থাকতো, তারা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতেন এবং তারা যদি একজন আরেকজনকে বিশ্বাস করতেন, তাহলে কিন্তু আমার কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো প্রয়োজন হতো না। বিশ্বের যে কোনো গণতান্ত্রিক দেশে একটা সরকারের মেয়াদ যখন শেষ হয়, নতুন নির্বাচন কমিশন তাদের অধীনে নির্বাচন হয়, যারা সরকারে ছিলেন তারা থাকেন, নতুন আপনার যারা নির্বাচিত হন তাদের কাছে ক্ষমতা দিয়ে তারা চলে যান। দ্যাট ইজ দি সিস্টেম। কিন্তু আমাদের এখানে এমন কিছু বিষয় হয়ে গিয়েছে যার প্রেক্ষিতে আমরা দেখলাম যে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন 1994 সালে শুরু হল, তারপরে
1992-93 থেকে শুরু হলো, পরবর্তীতে তাদের আন্দোলনের প্রেক্ষিতে ত্রয়োদশ সংশোধনী করা হলো এবং আমরা কয়েকটা নির্বাচন আমরা দেখলাম, কিন্তু 2004 সালে এসে দেখলাম আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা গত 3 টার্ম অন্তত মোটামুটি কাজ করেছিল সেটা আর কাজ করছে না। এবং তখন সেই কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিতর্কিত কর্মকাণ্ড, তাতে করে আমরা কিন্তু নতুন করে চিন্তাভাবনা শুরু করলাম যে আমরা কি কেয়ারটেকার গভর্নমেন্ট এটা চালু রাখবো কিনা এবং সেইটা কেয়ারটেকার গভর্নমেন্টের এই বিষয়টাতে আমরা কোনো সংশোধনী আনবো কিনা। কারণ আপনার 1992-93 সালের যে প্রেক্ষিত এবং এখনকার যে প্রেক্ষিত সেটা কিন্তু এক না, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং এই যে বিষয়গুলো চলছে এটা কিন্তু খুব সুচিন্তিতভাবে আমাদেরকে কিন্তু বিষয়গুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। পূর্ণাঙ্গ রায়ে যদি দুটি নির্বাচনের কথা যদি আরো পরিষ্কারভাবে বলা হয়, সেক্ষেত্রে কি আবার সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে কিনা? সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে কিনা, কিছু বিষয় ধরেন যে সংবিধান সংশোধনের বিষয়টা নির্ভর করে সংসদের উপরে, যে সংসদ সদস্য কারা, সেখানে সংখ্যাগরিষ্ঠ কারা, এবং সংবিধান সংশোধন করতে গেলে আপনার কিন্তু 2/3 যে সংখ্যাগরিষ্ঠতা দরকার হয়। হ্যাঁ, এবং যদি কোনো এক দলের থাকে তাহলে পরে ওই দল যেভাবে মনে করবে তারা সেভাবে করে ফেলবে। আর যদি কোনো একটা দলের যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে, 2/3 না থাকে, তাহলে কিন্তু সবার সাথে আলাপ আলোচনা করে কনসেনসাসের ভিত্তিতে তাদেরকে করতে হবে। আবার কিছু কিছু বিষয় কিন্তু আপনি আদালত যেটাই রায় নির্দেশনা মানতে সংসদ বাধ্য কিনা, কিছু কিছু বিষয় আদালত যেটাই রায় দিক কিংবা সংবিধান সংশোধন যাই করুক, যদি রাজনৈতিক বিষয়টা পুরোপুরি রাজনৈতিক হয়ে যায় তাহলে কিন্তু তার সলিউশন কিন্তু আপনার রাজনৈতিকভাবে করতে হবে। কারণ 1994-95 সালে আমরা কিন্তু সেটা দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি যখন আওয়ামী লীগের পক্ষ থেকে করা হলো, তখন তৎকালীন সরকার তারা বলল যে এটা পুরোপুরি অসাংবিধানিক, এবং তাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা কিন্তু একটা নির্বাচন করলো, একটা সংসদ করলো। সেই সংসদ, বিএনপি যে সংসদ করেছিল সেই সংসদ কিন্তু ত্রয়োদশ সংশোধনী পাশ করেছিল। সবকিছুই যে আদালতে নিয়ে যেতে হবে তা কিন্তু না, এবং আদালতের রায় সবকিছু যে নির্ধারিত হবে তাও কিন্তু না। আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন, সময়ই বলে দেবে। এবং এই যে রাজনৈতিক কিছু বিষয়, এটা কিন্তু আদালতের রায়ে নির্ধারিত হবে না। আবার সংসদের কিছু বিষয় রাজনৈতিক, সেটা রাজনৈতিকভাবেই, কিছু কিছু বিষয় সর্বসম্মতভাবে, কিছু কিছু বিষয় জনগণের যে সম্মতি কিংবা তাদের যে মতামত সেটাকে শ্রদ্ধাশীল হয়ে তাদেরকে আমলে নিয়েই কিন্তু সমাধানগুলো করতে হবে। তো ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কার্জন আমাদের এখানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের সাথে। আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদি। ট্রাক-ট্রেন সংঘর্ষের কারণে 8 ঘন্টা বন্ধ থাকার পর দুপুরে চট্টগ্রামের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ আবার শুরু হয়েছে। এর আগে ভোর 4:45 থেকে বেলা 1:45 পর্যন্ত চট্টগ্রাম সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনের যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ। ভোর 4:45 চট্টগ্রামের ফৌজদারহাট লেভেল ক্রসিংয়ে মাটিবাহী একটি ট্রাকের সাথে ময়মনসিংহ থেকে আসা নাসরাবাদ এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এই সময় ট্রেনটির ইঞ্জিন সহ 3টি বগি লাইনচ্যুত হলে সারা দেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মাটিবাহী একটা ট্রাক সাথে এটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে ইঞ্জিন পুরো ক্যাপসাইজ হয়ে পড়ে গেছে এবং সাথে ট্রাক দিয়ে 2 লাইন অকুপাই করে গেছে এবং 2টা প্যাসেঞ্জার কোচ এইখানে ডিরেল্ড হয়ে গেছে। ডিরেল্ড হয়ে সমস্ত যোগাযোগ চিটাগাংয়ের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত বগি ও ইঞ্জিন উদ্ধারে চট্টগ্রাম ও লাকসাম থেকে 2টি উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করে। তবে দুর্ঘটনার পর চট্টগ্রামের উভয়মুখী 9টি ট্রেনের কয়েক হাজার যাত্রী আটকা পড়ে যান। এখানে বাচ্চা নিয়ে বসে আছে, রমজান মাস, অনেক কষ্টের মধ্যে আছে। বাচ্চা কাচ্চা নিয়ে দেখেন না, জিনিসপত্র নিয়ে কি কষ্ট হচ্ছে রোজার দিনে। আমরা এখানে 6টা আইসি বুঝিনি, তো তারা কত করে অপেক্ষা করেন, টিকিট ফিরে দিব কইয়া, টিকিট গেলে লাইন পাওয়া যায় না, টিকিট ফিরে হয়ে যায়। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত 4 সদস্যের কমিটি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে মাটি বোঝাই ট্রাকটি লেভেল ক্রসিং অমান্য করে রেল লাইনে উঠে গিয়েছিল। আমাদের নিয়ম হচ্ছে যখন লেভেল ক্রসিং পার হবে সে দেখবে যে লেভেল ক্রসিংটা তার জন্য বিপদমুক্ত কিনা, সেটা না দেখে লেভেল ক্রসিং উঠে গেছে। আর আমাদের গেটম্যান যতটুকু শুনলাম যে সে ব্যারিয়ার ফেল ছিল, বাট ওটা উঠে ট্রাকটা লাইনে এসে অকুপাই করলো, এরপরে এই ঘটনা ঘটলো। অন্যদিকে দুপুর 12:30 চট্টগ্রাম স্টেশনে আটকা পড়া সুবর্ণা এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে বিকল্প লাইন দিয়ে ঢাকা সহ অন্যান্য জেলার সাথে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। তবে প্রায় 8 ঘন্টা বন্ধ থাকার কারণে ট্রেনের সময়সূচিতে ব্যাপক বিপর্যয় ঘটেছে। শাহনাজ রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন কথা বলবো আমাদের চট্টগ্রাম প্রতিনিধি শাহনেওয়াজ রিটনের সাথে। শাহনেওয়াজ রিটন, আপনার কাছে জানতে চাই যে আমরা ছবিতে দেখলাম তো যে রেল লাইন থেকে ট্রেনটি অনেক দূরে চলে গেছে, তো এটা তো ভয়াবহ দুর্ঘটনা মনে হচ্ছে। আহতদের কি অবস্থা? সুজা, আমরা জানিয়ে রাখি আজকে যে সকালে যে দুর্ঘটনা ঘটেছে এখানে কিন্তু যে ছবির যে ব্যাপকতা সেটা যদি অনুধাবন করা হয় মনে হচ্ছে যে বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে এবং এখানে অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ আহত বিহত হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে আহতর সংখ্যা খুব একটা বেশি নয়। এক কারণ হচ্ছে ট্রেনটা ছিল অনেক 7 ঘন্টা দেরিতে ময়মনসিংহ থেকে ছেড়েছে, এটি একটি কারণ। আর হচ্ছে লোকাল অনেকটা মেইল ট্রেন, যে কারণে যাত্রীর সংখ্যা এমনিতেই কম ছিল। তারপর যে দেরিতে ছাড়ার কারণে কিন্তু অনেক যাত্রী সেখানে না উঠে সরাসরি অন্য জায়গায় চলে গিয়েছে, এই কারণে কিন্তু যাত্রীর সংখ্যা কম ছিল, কম মানে একদম নগণ্যই ছিল। তাছাড়া যে ট্রাকটা সেই লাইনের মধ্যে আটকে ছিল রেল ক্রসিং এর উপর, সেখানে ট্রাকটা আটকে থাকার সময় তারা বুঝতে পেরেছিল যে ট্রাকটা আটকে গেছে, এই কারণে তারা ড্রাইভার কিংবা চালক যারা ছিলেন তারাও কিন্তু ওখান থেকে সরে গেছে। সেরকমই আমরা এলাকাবাসী এবং যারা এখানে তদন্ত কমিটি আছে তাদের সাথে কথা বলে দিচ্ছি। এই কারণেই মূলত ক্ষয়ক্ষতির কারণ কম হয়েছে, প্রাণহানির ঘটনা অথবা আহত দিক থেকে যদি বলা হয়। কিন্তু যে যদি আপনি অন্য ক্ষয়ক্ষতি বলেন যে সম্পদের দিক থেকে, সেটা বিশাল একটা ক্ষয় হয়েছে। আপনারা জানেন যে এখন রেলে এমনি ইঞ্জিন সংকট, এই ইঞ্জিনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেরকমটি বলা হচ্ছে। এবং সেটি আপনি বলছিলেন যে ট্রেনের সময়সূচির বিপর্যয় ঘটেছে, সেই পরিস্থিতির কি উন্নতি হয়েছে? সেটি আসলে এখন পর্যন্ত পরিস্থিতি উন্নতি হয়নি, কারণ বিকল্প একটি পথায় একটা ট্রেনের ভাষায় যেটা বলা হয় যে লুপ লাইন, সেই লুপ লাইন দিয়ে কিন্তু ট্রেনটা চলছে। এখনো পর্যন্ত মূল লাইনটা সচল হয়নি। এখানে একটু আগে কথা বলছিলাম জাকির সাহেব, যিনি পরিবহন কর্মকর্তা, তিনি জানিয়েছেন রাত্রে 12টা-1টা হয়ে যেতে পারে মূল লাইনটা সচল করা হচ্ছে। সেক্ষেত্রে কালকে থেকে কিন্তু পুরোপুরি স্বাভাবিক হতে পারে। কিন্তু আজকে যে সকালে সুবর্ণা ছিল সেটা 12:30টায় ছেড়েছে, যেটা মহানগর প্রবাসী ছিল সেটা 3টায় ছেড়েছে। এরকম প্রত্যেকটা ট্রেন কিন্তু আজকে সকাল থেকে দুপুর এবং বিকেলে ট্রেনগুলো লেট হয়েছে, এমনকি রাত্রে যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু কিছুটা দেরিতে ছাড়বে। আসলে যে বিপর্যয়টা হয়েছে সেটা কাটিংটার বেশ কিন্তু আগামীকালকেও থাকতে পারে, সেরকমটি আমাদেরকে ধারণা দিয়েছেন যে রেলওয়ে কর্তৃপক্ষ। এবং সর্বশেষ উদ্ধার প্রত্যাহার অভিযান হচ্ছে একটু আগে দ্বিতীয় বগিটি উদ্ধার হয়েছে ফৌজদার থেকে, এবং এখন ইঞ্জিনটি কাজ চলছে চট্টগ্রামের ফৌজদারাতে, সেখানে রেলের উদ্ধার কর্মীরা কাজ করছে। তারা আশা করছেন যে রাতের কোনো এক সময় তারা পুরোপুরি তারা লাইনটি সচল করতে পারবে। রিটন, প্রায় তো এ ধরনের দুর্ঘটনা ঘটে, তো হচ্ছে রেল ক্রসিং এ এই দুর্ঘটনা যাতে কম হয় সেজন্য কি রেল কর্মকর্তারা কিছু বলছেন বা কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? সেটি আসলে স্পষ্ট না, কারণ একপক্ষীয় হয়ে যায়। আমরা রেলের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা দুর্ঘটনা তদন্তে যে 4 সদস্যের তদন্ত কমিটি হয়েছে তার প্রধানের সঙ্গে, তারা বলছেন যে তাদের কোনো দোষ ছিল না। গার্ড সেখানে যে ক্রস বারটা নামিয়ে রেখেছিলেন, কিন্তু ট্রাক ড্রাইভার সেটা অমান্য করে সেখানে লাইনে উঠে গিয়েছিলেন। পরবর্তী যেটুকু ট্রাকটা মাটি ভর্তি একদম লোড একটা ট্রাক ছিল, সে কারণে সেখানে আটকে গিয়েছিল। এখানে মজার ব্যাপার শুধু বলে রাখি যে আমরা সবসময় বলে থাকি যে পাহাড় কাটা বন্ধ হয়েছে, আসলে যে পাহাড় কাটা বন্ধ হয়নি, আজকে দুর্ঘটনা সেটি একটি বড় কারণ। পার্শ্ববর্তী একটা পাহাড় থেকে রাতের আন্ধারে মাটি কেটে নিয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। তবে রেলের কর্তৃপক্ষ যেটা বলছে যে তাদের কোনো দোষ ছিল না সেখানে, মানে তারা ট্রাক চালকের মতো দায়ী করছে নাকি। তো সেখানে বলা যায় যে আসলে ঠিক আমরা নিরপেক্ষ কোনো মাধ্যম থেকে আমরা নিশ্চিত নয় আসলে কি কারণে দুর্ঘটনাগুলো বন্ধ হচ্ছে না সেরকম। মানে এই যে একটি রেল দুর্ঘটনা হয় সঙ্গে সঙ্গে আবার তদন্ত কমিটিও হয়, আসলে তদন্ত কমিটি কি রিপোর্ট দেয় বা তাদের রিপোর্ট কি মানে তাদের রিপোর্টের সুপারিশগুলোকে আমলে নেওয়া হয়? সেটি আসলে মানে গবেষণার ব্যাপার অথবা আমরা যদি অনুসন্ধানের ব্যাপার বলতে পারি। রেলের আজকে যে কমিটিটা হয়েছে সেটি 5 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। আমরা প্রাথমিকভাবে তাদের সাথে কথা বলেছিলাম, আমি একটু আগেও সেই কমিটি একজনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন তারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন সেখানে রেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল না। আসলে এই তদন্ত কমিটিগুলো একটা কমন একটা প্রসিডিউর হচ্ছে, সেটা আসলে বিভাগীয় একটা ব্যাপার। সে কারণে এখানে যদি তৃতীয় কোনো পক্ষ থেকে যদি তদন্ত করতে দেওয়া না হয় তাহলে হয়তো ওইরকম ভাবে খুব নিখুঁত কোনো অনুসন্ধান বেরিয়ে আসবে সেরকম। আসলে আমি ধন্যবাদ শাহনেওয়াজ রিটন আমাদের সাথে থাকার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের চট্টগ্রাম প্রতিনিধি শাহনেওয়াজ রিটনের সাথে। ঈদে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে যোগাযোগ মন্ত্রণালয় যুদ্ধকালীন সময়ের মতো প্রস্তুতি নিয়েছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রেল ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান। মন্ত্রী বলেন তিনি বড় স্বপ্নের কথা শোনাবেন না, ঈদে মানুষের যাত্রা নিশ্চিত করতে চান। সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। 15ই আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত সারা দেশে সিএনজি পাম্প 24 ঘন্টা খোলা রাখার জন্য জ্বালানি বিভাগকে অনুরোধ করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। সড়ক মহাসড়কে যত্রতত্র বাস থামানো ও কাঁচা বাজার বসানোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
এবার সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের প্রধান শিরোনামগুলো। BDNews24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হচ্ছে: লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন সন্তু লারমা, ঈদে সড়ক সামলাতে কাদেরের যুদ্ধ প্রস্তুতি, বিদ্যুতের সাফল্যে দুর্মুখেরা মর্মাহত বললেন জ্বালানি উপদেষ্টা। BanglaNews24.com এর উল্লেখযোগ্য 3টি শিরোনাম হচ্ছে: আমিনুল হত্যা মামলার তদন্তভার সিআইডিকে দেওয়ার দাবি, রেল ভবনে রুদ্ধদ্বার বৈঠক, যাত্রাবাড়ির যানজটের দায় নেব না বললেন ওবায়দুল কাদের, খালাফের খুনিদের গ্রেপ্তার করায় সন্তুষ্ট সৌদি আরব। এই ছিল আজকের সারাদিনে। আবারও দেখা হবে আগামী রোববার একই সময়।